পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গেছিলাম। এই মন্ত্রীর মতো গুপি যন্তর থাকলে চাপ তো এমনি বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে আবার? এই গোপালের পাল্লায় পড়েই তো মহারাজ একেবারে গোল্লায় গেলেন। তাহলে যত দোষ সেটা এখন এই নন্দ ঘোষের। হ্যাঁ, আর মহারাজ আপনাকেও বলি, আপনিই বা কোন আক্কেলে গোপালের কথায় একেবারে নেচে উঠলেন? মরেছে, আবার নাচানাচি করলাম কোথায়? তবে নয় তো কি, গোপাল আর চাষিদের কথা শুনেই তো আপনি মাঠ ঘাট দেখতে ছুটলেন। সত্যি তো, একটু শরীরের কথা তো ভাববেন। না না, আরে শরীরটা তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ যে কি সব হয়ে গেল। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। এখনকার মতো আমি সামলে দিচ্ছি, তবে তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে। আর সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ আবার চাঙ্গা হয়ে যাবেন। তবে তবে কি রাজবৈদ্য? দেখবেন মহারাজ যেন আবার ওই রোদ্দুরে বেরিয়ে হাঁটাহাঁটি ছোটাছুটি না করেন। কিন্তু আমি না করলে প্রজাদের খবর রাখবে কি? কেন আমি থাকতে আপনি কেন গায়ে গতরে খেটে কাজ করবেন? হ্যাঁ, তুমি আছো মানে? এসব করার জন্য তো আমি আছি। আমায় বলতেন, দু চারটে মোহর দিতেন, আমি সামলে দিতাম। সেটাই বলুন মন্ত্রী মশাই, এই তালে কিছু টাকা হাতাই। তোমরা কিছু ভেবো না, একটু বিশ্রাম নিলেই না আমি একেবারে চাঙ্গা হয়ে যাব। দয়া করে তাই নিন মহারাজ। এই তো মহারাজ, আবার আপনাকে কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। এই মাঝে মধ্যে একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। নিন না নিন, যত খুশি নিন, আমি না হয় এদিকটা সামলে দেব। হাতের কাছে যা পাবো গুটিয়ে নেব। সুস্থ শরীর আর সুস্থ মন দুটোরই খুব প্রয়োজন মহারাজ। আপনি শুধু বসে থাকুন, বেশি চাপ নিয়ে নিজের রক্তের চাপ আর বাড়াবেন না মহারাজ। তাই বললে কি হয়? প্রজাদের সমস্যার কথা শুনে মহারাজ কি আর চুপ করে বসে থাকতে পারেন? সত্যিই তো, কিন্তু আবার কি কোনো সমস্যা হচ্ছে নাকি কোথাও? সমস্যার কি আর শেষ আছে মহারাজ? গণনা করলেই কত সমস্যা একেবারে পিল পিল করে বেরিয়ে আসবে। থাক, তোমাকে আর কেঁচো খুঁড়ে কেউটে না মানে সমস্যা বের করতে হবে না। খোঁড়াখুড়ির কি দরকার? সমস্যা থাকলে সে নিজেই হেঁটে হেঁটে চলে আসবে। মহারাজ, আমাদের বাঁচান মহারাজ। ব্যাস, নাও এবার সামলাও। কেন কেন, তোমাদের আবার কি হলো? আমার গরু চুরি হয়ে গেছে মহারাজ। এখন প্রায় এরকম চুরি হচ্ছে মহারাজ। আমরা যতই সাবধান হই, চুরি ঠিক হবেই। মা, লজ্জায় মরি মরি, শেষে কিনা গরু চুরি। তাহলে কি ভাবছেন মহারাজ? কি ভাবি বলো তো? না মানে একবার চোখের দেখা দেখলে মন্দ হতো না। ঠিক বলেছ, ব্যবস্থাটা ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা সেটা তো দেখা যায়। না না না, আমি নিজে ভোলার গোয়ালে গিয়ে দেখব। ব্যাস হয়ে গেল, আবার মহারাজের প্রাণ একেবারে নেচে উঠল। কই দেখি, কোথা থেকে রোজ রোজ গরু চুরি হচ্ছে? তারপর চলো একেবারে গরু খোঁজান খুঁজি, যত সব। আসুন আসুন মহারাজ, আসুন, একটু দেখে দেখে আসুন। না না, চারিদিকে তো শুধু গোবর, এ আর দেখার কি আছে? গোয়ালে গোবর থাকবে না তো কি মণিমুক্ত ছড়িয়ে থাকবে? ওহ, এদের পাল্লায় পড়ে আমার হয়েছে যত জ্বালা। ব্যবস্থা তো সব ঠিকই দেখছি,
কিন্তু তবুও তবুও একটা একটা করে ওই গরু চুরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা কড়া করে পাহারার ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছ। আমি আজ থেকেই রাজ্যের গোয়াল ঘরে ঘরে পাহারা চালু করার কথা ঘোষণা করছি। দেখবেন মহারাজ, সামলে সামলে। ও বাবা রে, ওই বাবা, ও মনে হচ্ছে কোমরটা গেল রে। ও বাবা রে, ওই বাবা, ও কি যন্ত্রণা! না না না, কোমরটা, উনি বাবা, কিছুতেই সোজা করতে পারছি না। পুই পুই করে বললাম, ও, তবু আপনি কেন আমার কথা শোনেন না? একেই বলে ডালার ওপরে যন্ত্রণা। আপনি এবার প্রজাদের গোয়ালে গোয়ালে ঘুরবেন? আপনি বলুন, ওখানে যাবার কি দরকার ছিল মহারাজ? আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে আপনার কি? না 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 না, এবার সত্যি সত্যি মনে হচ্ছে কাজটা না একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ও মা! যখন তখন যাত্রার কথায় লম্পঝম্প করা এবার বন্ধ করুন। কিন্তু মহারাজ যদি প্রজাদের দুঃখের কথা না শোনে, না দেখে, তাহলে দেখবে কে? ওরে বাবা, এখন এখন আমি না পারছি দেখতে, আর না পাচ্ছি শুনতে। ওরে বাবা, কি কি ব্যথা! তাহলেই বুঝুন মহারাজ, আপনি এখানে ব্যথায় কাতরাচ্ছেন আর গোপালের কোনো সহানুভূতিই নেই। সত্যি গোপাল, তোমার না কোনো সময় জ্ঞান নেই। আমি এখানে ব্যথায় মরছি, আর তুমি কি না জ্ঞান দিচ্ছ? মনে হচ্ছে মন্ত্রী ফুট কেটে মহারাজের মাথাটাকে কুটকুটে করে দিয়েছে। যাও গোপাল, যাও, এখন এখান থেকে বের হও দেখি, আর কোনোদিনও এই রাজসভায় আসবে না। আপনি যেমন বলবেন মহারাজ। যাক, এই তালে একটা কাজের কাজ হয়েছে। এই যে গোপাল দাদা, আমরা আবার এলাম। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এবার আবার কি? এবার আবার কি হবে? আগেরটাই তো মিটলো না। মহারাজ তো আমাদের সমস্যার কোনো সমাধানই করলেন না। আমরা তো এখনো সেই জলের জন্য হা পিত্তেশ করে বসে আছি। এবার যে কিছু একটা না করলেই নয়। আর কি কোনো উপায় নেই গোপাল দাদা? জল তো বিভিন্ন ভাবেই আনা যায়। না মানে এই পুকুর বা খাল কেটে, না হলে পাশের রাজ্য থেকে টেনে এনে। বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। কিন্তু সমস্যা হলো যে মহারাজের অনুমতি ছাড়া তো এসব কোনোটাই সম্ভব নয়। সেই অনুমতি তো তোমাকেই জোগাড় করে দিতে হবে। সেগুড়ে বালি। সে আবার কি? আমি তো রাজসভাতেই যেতে পারবো না। মহারাজ আমাকে রাজসভায় যেতে বারণ করেছেন। না না না, তুমি আমাদের ভরসা গোপাল দাদা, কিছু একটা করো। কিছু একটা তোমাকে করতেই হবে, না হলে যে আমরা মাঠে মারা যাব। বেশ, তাহলে আমিও একটা চেষ্টা করে দেখি। লাগলে তুক, না লাগলে তাক। হ্যালো নিরঞ্জন, বল বেটা, কি তোমার সমস্যা? আপনি কে বাবা? আমাকে চিনতে পারছো না? আমি যে ত্রিকালদর্শী বাবা, একেবারে হিমালয় থেকে আসছি। হিমালয় হোক আর জমালয়, এখানে আবার তোমার কি কাজ? কাজ আমি করব না তো কি তুমি করবে খেপা? কিন্তু কাজ করতে গিয়েই তো আমার যা তা অবস্থা হয়েছে বাবা। অবস্থা বুঝেই তো ব্যবস্থা নিতে হবে। তোমার সমস্যাটা কি? কোন সমস্যাটা বলবো বলুন তো বাবা? চাষিদের সমস্যা, গোয়ালাদের সমস্যা, ময়রাদের সমস্যা, কোনটা ছেড়ে কোনটা বলি বাবা? নিজের চোখে দেখতে গিয়েই তো মহারাজের এই সমস্যা হলো। তাহলে চোখে দেখে নয়, কানে শুনেই সমস্যার সমাধান করুন। এটা কিন্তু বাবা দারুণ বলেছেন। এবার থেকে আমি তাহলে কানে শুনেই বিচার করব। আর আপনাকে অন্ধকারে রেখে আমিও কাজের কাজ করব। এই যে নগদ নগদ খাজনাগুলো ছাড়ো দেখি।
কি বলছেন মন্ত্রী মশাই? চাষবাসের যা অবস্থা, তাতে খাবো কি আর দেবই বা কি? এবারের মতন আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই। না না, তোমাদের ছেড়ে দিলে আমার চলবে কি করে? আমাদের কথাটা একবার ভাবুন মন্ত্রী মশাই। হ্যালো করি মাখো তেল, আমি কি তোমাদের পর? আমরা ধনে প্রাণে মারা যাব মন্ত্রী মশাই। মহারাজের কাছ থেকে শুধু নেবে, কিছুই দেবে না, তাই আবার হয় নাকি? ভালোই ভালোই বের করো, না হলে গায়ের জোরে আদায় করতে হবে। না না, এভাবে চলতে পারে না। এইভাবে চললে তো না খেতে পেয়ে মারা যাব। মহারাজ আর আগের মতো নেই, আমাদের কোনো অনুরোধই তো শুনছেন না। তাহলে এখন কি করবে ভাবছো? কি আর করব, ভয়ে ভয়ে ওই শুকিয়ে মরে যাব আর কি। আমাদের কি আর ভালো দিন আসবে? মহারাজ আমাদের দিকে আর মুখ তুলে চাইলেন না, মনে হচ্ছে ওই মন্ত্রীমশাই মহারাজকে ভুলভাল বোঝাচ্ছেন। তাহলে মন্ত্রী মশাইকে কিভাবে বাগে আনা যায় সেই চেষ্টাই করতে হবে। সে কি আর আমরা পারি? বেশ, তাহলে মহারাজের চোখ খোলার দায়িত্বটাও এবার আমাকেই নিতে হবে। তাহলে তবে তোমাদেরও একটা কাজ করতে হবে। খবর কি মন্ত্রী, রাজ্যে এখন সবাই ঠিকঠাক আছে তো? আসল খবরটা বললে মহারাজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেবে, তাই ব্যাপারটা বেমালুম চেপে যেতে হবে। কি হলো? আর এ নিজের মনে কি বিড়বিড় করছো বলো তো? না, মানে সবাই ঠিক আছে মহারাজ। না 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 না, কিচ্ছু ঠিক নেই, পুরোটাই বেঠিক হয়ে গেছে। তার মানে প্রজারা তো সব দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। সে কি? এই এই, এসব কি শুনছি মন্ত্রী? না মানে, হ্যাঁ মানে, ও বুঝতে পেরেছি, আমি কোনো ব্যবস্থা করতে পারিনি বলে রাগে অভিমানে প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। শুধু কি তাই, তার সঙ্গে খাজনার নামে মন্ত্রী মশাইয়ের জুলুমবাজি রয়েছে। না না না, কানে শুনে বিচার করতে গিয়ে আমি ভুল করেছি মনে হচ্ছে। মহারাজ, আপনি তো জানেন মানুষের দুটো কান, ভালো কান আর খারাপ কান। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনি খারাপ কান দিয়েই শুনলেন। কিন্তু এখন কি হবে বাবা? মানে প্রজারা না থাকলে রাজা হয়ে কি হবে? ও গোপালটাকেও তাড়িয়ে দিলাম, এখন এখন কে যে আমায় উদ্ধার করবে? শুধু গোপাল কেন, সবাই ফিরে আসবে। হ্যাঁ, গোপাল তুমি? কানে শুনতে বলেছিলাম যাতে আপনার চোখ খোলে মহারাজ। এখন আপনার চোখ খুলেছে, তাই গোপালও ফিরে এসেছে আর প্রজারাও ফিরে আসছে। আমার খুব জ্ঞান শিক্ষা হয়েছে, এবার থেকে আমি নিজের চোখে দেখেই সিদ্ধান্ত নেব। তাতে আপনার হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু প্রজারা যে সুখে থাকবে মহারাজ। ব্যাটা টেকো এবারেও ঠিক মহারাজকে কায়দা করে নিল। তবে তোমার কপালে দুঃখ আছে মন্ত্রী, তুমি প্রজাদের সঙ্গে খাল কেটে জল নিয়ে আসবে আর ভোলার গোয়াল ঘরটা পরিষ্কার করবে। সবই মহারাজের ইচ্ছে, যা হয় তা ভালোই হয়। আচ্ছা দেখি তো, কে বলতে পারে গণিতের 4টে মূল ধাপ কি কি? আমি বলবো আমি। না না, আমি বলবো, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, পুটি তুই বল। গণিতের 4টে মূল ধাপ হলো যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। বাহ, একদম ঠিক। আমরা আগের দিন যোগ করা শিখেছি, কি তাই তো? হ্যাঁ পণ্ডিত মশাই। আর আজ আমি তোমাদের সবাইকে বিয়োগ করা শেখাবো। সেটা আবার কি জিনিস? বিয়োগ মানে বাদ দেওয়া। কি বাদ দেওয়া পণ্ডিত মশাই? যে কোনো কিছু, যেমন ধর ন্যাপলার কাছে 4টে কমলা লেবু ছিল, ন্যাপলা পুটিকে তার থেকে 2টো কমলা লেবু দিয়ে দিল, তাহলে ন্যাপলার কাছে কটা কমলা লেবু থাকবে? 4টে ছিল, তার থেকে 2টো দিয়ে দিল, তার মানে আমি বলবো পণ্ডিত মশাই। হ্যাঁ বল দেখি। আমার কাছে
4টে কমলা লেবুই থাকবে। কিভাবে? কারণ আমি তো পুটিকে একটাও কমলা লেবু দেব না পণ্ডিত মশাই। কি বদমাশ ছেলেপুলে! হে ভগবান, এদের আমি কিভাবে পড়াবো, কিভাবে পড়াশোনা শেখাবো? এই যে বলি, এই যে ওঠো, কি গো ঘুম থেকে ওঠো গো, এই ওঠো না, ওঠো। দূর দূর, এই লোকটাই যে কত ঘুমোতে পারে তা ভগবানই জানেন। কি হলো? আমি আমি ভিজে গেলাম কেন? এই ঘরের ভেতর জল বন্যা হলো নাকি? এখন তো শুধু বন্যা দেখেছো, বিছানা থেকে উঠে রাজসভায় না গেলে এবার ঝড় বয়ে যাবে। হ্যাঁ, ভূমিকম্প হবে, এই বলে দিলাম। দূর দূর, এই রোজ রোজ রাজসভায় যেতে আর ভালো লাগে না। সেই একঘেয়েমি বকম বকম বকর বকর বকম বকম বকর বকর। সভাসদ না পায়রা, সেটাই গুলিয়ে ফেলি। রাজসভায় না গেলে কিভাবে সংসার চলবে শুনি? তোমার কি জমিদারি আছে নাকি? কেন, আছে তো 2.5 বিঘা জমি। সেটাও তো বিয়েতে আমার বাবা তোমাকে দিয়েছিল, কিন্তু সে জমিতে আজ অব্দি ধান সবজি তো দূরের কথা, কোনোদিন একটা দুব্ব ঘাসও গজালো না। আমার কপালটাই খারাপ। কি দেখেছে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল কে জানে। কি করব বলো? চাষের জন্য তো জমিতে লাঙল দিতে হবে, তার জন্য আবার লোক ভাড়া করার খরচ লাগবে। এমনিতেই সংসারের এত খরচ। তোমার দ্বারা কিছুই হবে না, কিছুই হবে না। আমার বাবার দেওয়া জমিটা ওরকমই ফেলে রাখো, ফেলে রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি কি করা যায়। উফ, পণ্ডিত মশাই, আজ আমাদের একটা গল্প বলুন না, সেই তো কখন থেকে পড়াশোনাই করছি। হ্যাঁ পণ্ডিত মশাই, গল্প শুনবো, আমরা গল্প শুনবো। ও, গল্প শুনবি? আচ্ছা ঠিক আছে, শোন। আজ তোদের গুপ্তধনের গল্প বলবো। আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। এক প্রত্যন্ত গ্রামে পাঁচকুড়ি নামের একজন গরিব চাষি ছিল। সেই চাষির পরিবারে চাষি ছাড়া চাষির স্ত্রী আর চাষির 2 ছেলে আর 1 মেয়ে ছিল। বাহ, আমার বাবা তো চাষ করে, আমরাও 2 ভাই 1 বোন। পরপর 2 বছর তেমন বৃষ্টি না হওয়ায় চাষের কাজও ভালো হয়নি। গ্রামের সব চাষিরা ভীষণ অর্থকষ্টে ভুগছে। এমন সময় একদিন ওই পাঁচকুড়ি তার চাষ জমিতে মাটি খুঁড়তে গিয়ে একটা পিতলের ঘড়া পায়। সেই ঘড়ার ভিতরে ছিল ভর্তি মোহর। সেই গুপ্তধন পাওয়ার পর ওই চাষির অর্থকষ্ট আর থাকে না। সেই গরিব চাষি রাতারাতি রাজা হয়ে গেল, আর তার সমস্ত অর্থকষ্ট চলে গেল। এটা তো একজন চাষির কথা বললেন, আর গ্রামের বাকি চাষিদের কি হলো? ওই পাঁচকুড়ি রাজা তার গ্রামের বাকি চাষিদেরকেও তার পাওয়া গুপ্তধনের থেকে কিছু কিছু মোহর দিল, তাদেরও দুঃখ কষ্ট থাকলো না। তারপর থেকে প্রজাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দেখলেই রাজা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিত। উফ, আমার বাবাও যদি এরকম গুপ্তধন পায় তাহলে আমার বাবারও কষ্ট থাকবে না। হি হি হি। কি হলো, আজ মন্ত্রী আসেনি কেন? মহারাজ দেখুন, আজ আমি ঘুম থেকে দেরি করে উঠেও রাজসভায় পৌঁছে গেছি, কিন্তু আমাদের মন্ত্রী মশাই এখনো পৌঁছয়নি। সেটাই তো দেখছি, আজ তো আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। গিন্নি, রাজসভায় চললাম। আচ্ছা এসো। ওহ বাবা রে বাবা, আজকে রাজসভায় খুব দেরি হয়ে গেছে। ওমা, এ কি? তুমি আজ এরকম ছেঁড়া ফোড়া পোশাক পরে রাজসভায় যাচ্ছ কেন? এটা মহারাজের মন গলানোর জন্যে আমার নতুন কায়দা। তুমি বুঝবে না। যা বাবা। এই এতক্ষণে সময় হলো মন্ত্রী মশাইয়ের রাজসভায় আসার। তোমার মতো সারাদিন পায়ের ওপর পা তুলে বসে থাকলে তো চলে না। আমার সারাদিনে অনেক কাজ থাকে। কাজের ঠেলায় তো মনে হচ্ছে আজকাল অন্ধকার দেখছো, যে একটা ছেঁড়া ধুতি পরেই রাজসভায় চলে এসেছো। কি আর করব বলুন মহারাজ, অর্থ কষ্ট চলছে, সংসারের খরচ, গিন্নির আবদার, আর পারছি না মহারাজ।
যদি আপনি কিছু টাকা পয়সা দেন তাহলে একটা নতুন ধুতি কিনে পরতে পারি। আপনার আবার কিসের অর্থকষ্ট মন্ত্রী মশাই? রাজসভার সব সভাসদদের মধ্যে সবচেয়ে বেশি বেতন তো আপনি পান। হ্যাঁ, তা যা বলেছ গোপাল। মন্ত্রীর হাতে 7 রাজার গুপ্তধন হিরে মানিক এলেও মন্ত্রীর অর্থ কষ্ট কমবে না। মহারাজ, যদি টাকা পয়সা দিতেই হয় আমাকে দিন। তোর অবস্থাটা একবার দেখুন। এই মাসের বেতন পাই, আগের মাসের ধার মেটাই। ওই শুরু হলো ন্যাকামো। গোপাল, তুমি রাজসভা ছেড়ে যাত্রা দলে নাম লেখাও, কাজে দেবে। যেই দেখলে আমি মহারাজের কাছে টাকা চাইছি অমনি তোমাকে দারিদ্র ছেয়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে কুটকাচারি বন্ধ করো তো। সারাক্ষণ আর এসব ভালো লাগে না। গুনি গুনি, আরেকবারটি মুড়ি দিয়ে যাও না। সারাদিন তো আর কোনো কাজকর্ম নেই, শুধু মুড়ি খাও আর ভুঁড়ি বানাও। উহ, দেখো গিন্নি, এই ছোট্ট জীবনের তো মাত্র দুটো উদ্দেশ্য, বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। সারা জীবন শুধু খাই 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 করেই মরলে, কিন্তু কি করে যে ভালো মন্দ খাবার জোগাড় হবে সেদিকে তোমার খেয়াল নেই গো। হ্যাঁ, সকালে কত করে বললাম একটু চাষ জমিটার দিকে খেয়াল দাও গো, খেয়াল দাও। কে কার কথা শোনে? আরে বাবা, সকালে বললাম তো দেখছি। বলি এটা কি জাদু নাকি? মুখ দিয়ে গিলি গিলি হকাস ফকাস ছু বললাম আর জমিতে চাষ হয়ে গেল। দাদু দাদু, আমরা চলে এসেছি। বাহ, এই তো তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম রে। দাদু, আজ কিন্তু আমাদেরকে গল্প বলতেই হবে। না না, রোজ আমি তোদের গল্প বলি, আজ তোরা আমাকে গল্প শোনাবি। আমরা তোমাকে গল্প শোনাবো? হ্যাঁ, কি আছে, যে কোনো গল্প যেটা তোরা জানিস কিন্তু আমি জানি না। কি গল্প বলি বলো তো? আরে এই পুটি, দাদুকেও ওই গুপ্তধনের গল্পটা শুনিয়ে দে না। আরে বাস, গুপ্তধন। হ্যাঁ দাদু, এক গ্রামে একজন গরিব চাষি ছিল। বহুদিন বৃষ্টি না হওয়ায় বাহ, তোরাও তো বেশ ভালো ভালো গল্প জানিস। এবার থেকে আমিও তোদের কাছে গল্প শুনবো। আচ্ছা দাদু, আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র তো প্রজা দরদি, তাহলে উনিও কি গুপ্তধন পেয়ে রাজা হয়েছেন? না না, উনি হলেন বংশ পরম্পরায় কৃষ্ণনগরের রাজা। তবে তোরা যদি চাস তাহলে এই গুপ্তধনের গল্পটা কিছুটা হলে সত্যিও হতে পারে। হ্যাঁ, কিভাবে গো দাদু? তাহলে তার জন্য তোদের একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? কথাটা মনে থাকে যেন। হ্যাঁ দাদু, মনে থাকবে। মন্ত্রীমশাই, কালকে কিন্তু ওই ছেঁড়া ধুতি পরে এসে নাটকটা ভালোই করলেন। কি আর করব বলো সেনাপতি, আমার বাড়িতে তো আর কুবেরের ধন নেই যে রোজ রোজ নতুন নতুন পোশাক পরে আসব। আমার যেরকম আয় সেরকমই ব্যয় করতে হয়। তা ঠিক আছে, কিন্তু আপনার মহারাজের কাছে ওরকম ভাবে টাকা পয়সা চাওয়াটা উচিত হয়নি। হ্যাঁ শোনো, আমার টাকা পয়সার ওপর লোভ নেই, তাই চেয়েছি। যদি লোভ থাকতো তাহলে চুপি সারে রাজ সিন্ধুক থেকে হাত সাফাই করে নিতাম। বাহ বাহ বাহ, এ তো দেখছি বেড়াল বলছে মাছ খাই না। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনাকে কিভাবে জব্দ করা যায় সেই উপায় আমার ভালো মতন জানা আছে। মন্ত্রী মশাই, একবার এদিকে শুনুন না। কেন, তোমার আবার আমাকে কি দরকার? আমি আপনার ভালোর জন্যই ডাকছি, একবার আমার কথাটা শুনুন। হ্যাঁ, কি বলবে বলো? আস্তে আস্তে, জানাজানি হয়ে গেলেই মুশকিল। কি বলতে চাইছো সেটা খোলসা করে বলো তো। শুনুন, রাজসভায় আসার সময় দেখলাম আপনার বাড়ির সামনে বটা ঘটা আর ভগবান ঘুরঘুর করছে। বারবার আপনার বাড়ির দিকে তাকাচ্ছে আর চোখ ফিরিয়ে নিচ্ছে। তারপর আমাকে দেখতে পেয়েই ওরা আপনার বাড়ির সামনে থেকে সরে পড়ে। হ্যাঁ, সে কি? আমার বাড়ির সামনে ওদের কি দরকার? না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে।
আচ্ছা গোপাল, তুমি আমায় এই কথাটা জানিয়ে বেশ ভালো করেছো। আমায় এক্ষুনি বাড়ি যেতে হবে। ইগো, তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? বাড়ির সামনে আজকাল দিনে দুপুরে অকারণে লোকজন ঘুরঘুর করছে, তোমাকে সাবধানে থাকতে হবে। আরে বাবা, কে ঘুরঘুর করছে সেটা তো বলবে। সেটা তোমার জন্য কাজ নেই, যাও রান্নাঘরে যাও, ভালো মন্দ কিছু রান্না করো। এই তো তোরা চলে এসেছিস। দাদু, এবার বলো কি করতে হবে? শোন, তোরা এই পুরনো বাক্সটা আমাদের মন্ত্রী মশাইয়ের বাড়ির এক কোণে চুপি চুপি রেখে আসবি। এই বাক্সে কি আছে দাদু? গুপ্তধনের সংকেত আছে। তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে রাখার কি আছে? তোমার কাছেই রাখো না। বেশি কথা বাড়াস না, যেটা বললাম সেটা কর। আর হ্যাঁ, এনে এই কাগজটা মন্ত্রী মশাইয়ের জানলা দিয়ে ঘরের ভিতর ফেলে আসবি। আচ্ছা দাদু, ঠিক আছে। সাবধানে আর চুপি চুপি কাজটা করতে হবে, কিন্তু জানাজানি হয়ে গেলেই মুশকিল। কে কে কে? কি গো, কি হলো? আমিও তো সেটা জিজ্ঞেস করছি, কি হলো? ঘরে এই মোড়ানো কাগজটা কে ফেললো? আপনার বাড়িতে যে গুপ্তধনের সংকেত আছে সেটা আমার চাই, আর যদি সেটা না পাই তাহলে আপনি ইহলোকে থাকবেন না। হি হা 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 হা। কি তোমার কাছে গুপ্তধনের সংকেত আছে? সেটা আমায় আগে বলনি তো। কবে থেকে বলছি একটা সীতাহার গড়িয়ে দাও, তার বেলা তো একটা রাখাটো না। হ্যাঁ দূর বাবা, আমি নিজেই জানি না। সত্যি করে বলো বলছি, গুপ্তধনের সংকেত কোথায় লুকিয়ে রেখেছো? আরে আমি সত্যিই জানি না গো। তাহলে কি এমনি এমনি হুমকির চিঠি এলো? সেটাই তো ভাবছি, কারণ ছাড়া তো আমাকে হুমকির চিঠি পাঠাবে না। আমার বাড়িতে কোথাও না কোথাও নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্যে ওরা এই চিঠিটা পাঠিয়েছে। আমি এই ঘরে তন্ন তন্ন করে খুঁজছি, তুমি অন্য ঘরে খোঁজো। পেয়েছি গিন্নি, পেয়েছি, একবার এদিকে দেখে যাও। ও মা গো, কি আছে এতে? সেটাই তো দেখছি। এটা তো একটা মানচিত্রের নকশা বলে মনে হচ্ছে, আর নকশার এইখানেই আছে গুপ্তধন। ও মা গো, গুপ্তধন! আমার আমার সীতাহার, কানপাশা, ঝুমকো, কানের দুল চাই। হবে হবে গিন্নি, সব হবে। আগে আমায় এই মানচিত্র অনুযায়ী গুপ্তধনের জায়গাটা খুঁজে বের করতে হবে। দাদু, কালকে কাজটা করে দিয়েছি, এবার বলো গুপ্তধন কি পাওয়া যাবে? এটা তো একটা ফুটো করি, গুপ্তধন কোথায়? এটাই গুপ্তধন। এ কি, মানচিত্র অনুযায়ী তো গুপ্তধন গোপালের জমিতে রয়েছে। এখন যদি আমি খোঁড়াখুঁড়ি শুরু করি তাহলে লোকজন জেনে যাবে। এখন বাড়ি যাই, তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে কোদাল নিয়ে চলে আসব। কি ব্যাপার,
মন্ত্রী কোথায়? মহারাজ মন্ত্রীমশাই আজকেও গড় হাজির। দেখুন মহারাজ, দেখুন মন্ত্রীমশাই আজ এখনো এলো না, আর আমি দেরি করে এলে আমাকে কত কিছু বলেন। মন্ত্রীর এরকম পরপর 2 দিন রাজসভায় না আসাটা বেশ চিন্তার বিষয়। উনি আবার শারীরিক অসুস্থ হতে পারে। না না, দেখুন দেখুন নিশ্চয়ই বাড়ি বসে গোপনে কোনো না কোনো চক্রান্ত করছে। যাই হোক মহারাজ, আমারও কালকে ছুটি লাগবে। কেন, তুমি আবার কালকে কোথায় যাবে? কোথাও যাব না মহারাজ, বাড়িতেই থাকবো। আসলে অনেক দিন ধরে আমার একটা ফাঁকা জমি পড়ে আছে। সেই জমি চাষযোগ্য করে তোলার জন্য একটা ফুটো কড়ির বিনিময়ে একজন ঠিকে মজুরকে রেখেছি। আর সেই মজুর আবার রাতের বেলা ছাড়া কাজ করে না, তাই সারা রাত জেগে মজুরের কাজ দেখে তারপর কালকে সারা দিন ঘুমোবো। এমন কোনো আহাম্মক আমাদের রাজ্যে আছে নাকি যে একটা ফুটো কড়ির বিনিময়ে তোমার ফাঁকা জমি চাষযোগ্য করে দেবে? বিশ্বাস না হলে আপনি আজ রাতে আমার বাড়িতে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজ রাতে তাহলে তোমার বাড়িতেই যেতে হচ্ছে দেখছি। কি মন্ত্রীমশাই তো আমার বাড়ির ওদিক থেকেই আসছে, তার মানে বোধহয় টোপ কিলেছে। কি মন্ত্রীমশাই, আজকে রাজসভায় এলেন না? না মানে আমার একটু কাজ ছিল গোপাল। ওহো, আমি ভাবলাম আপনার বোধহয় শরীর খারাপ। যাই হোক, আমি চললাম, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ গোপাল, এসো। তুমি তো জানো না, আজ রাতেই তোমার জমিতে লুকানো গুপ্তধন আমার হাতে আসবে। হ্যাঁ, গিন্নি, তোমাকে আর চিন্তা করতে হবে না। আজ রাতের মধ্যেই তোমার বাবার দেওয়া 2.5 বিঘা জমি চাষযোগ্য হয়ে যাবে। বাহ, তার মানে এতদিনে তোমার সুমতি হলো? হ্যাঁ, তা কাকে মজুর রাখলে? তোমার বুদ্ধির জবাব নেই। হ্যাঁ, আসুন আসুন মহারাজ, আসুন। কি গোপাল, তোমার ওই আহাম্মক মজুর কোথায় যে তোমার পুরো জমি একটা ফুটো কড়ির বিনিময়ে চাষ করে দেবে? একটু সবুর করুন মহারাজ। এতদিন জানতেন সবুরে মেওয়া ফলে, এবার দেখবেন সবুরে ধান ফলবে। আপনি শুধু আমার সাথে আসুন, আর আস্তে আস্তে কথা বলবেন, নইলেই মুশকিল। এ যে আমাদের মন্ত্রী। হ্যাঁ, এবার চুপচাপ মজাটা দেখে যান। মানচিত্র তো বলছে এখানেই গুপ্তধন আছে, কিন্তু গুপ্তধন কোথায়? না, এদিকটা একবার খুঁড়ে দেখি। উফ, কি জ্বালাতন! গুপ্তধনটা কোথায়? না, ওই দিকটা একবার খুঁড়ে দেখি। না, কোথাও কিছু নেই, কিন্তু ওটা কি? চলুন মহারাজ, এবার আমরা ওদিকে যাই। হ্যাঁ, এটা তো একটা ফুটো করি মাত্র। দেখলেন মহারাজ, আমার মজুর কিরকম একটা ফুটো কড়ির বিনিময়ে আমার পুরো জমিটা খুঁড়ে চাষযোগ্য করে দিল। মন্ত্রী, আমি অনেক আহাম্মক দেখেছি, কিন্তু তোমার মতো একটাও দেখিনি। তার মানে আমাকে ঠকানো হয়েছে? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি গুপ্তধনের লোভে আমার ফাঁকা পড়ে থাকা জমিটা চাষযোগ্য করে দিলেন, তাও আবার একটা ফুটো কড়ির বিনিময়ে। এই পুরো পরিকল্পনাটাই আমার।
সাবাস সাবাস গোপাল সাবাস, তোমার বুদ্ধির জবাব নেই। এই নাও গোপাল, তোমার বুদ্ধির পুরস্কার। এই টাকা দিয়ে তুমি তোমার জমিতে বীজ ধান বসাও। ধন্যবাদ মহারাজ। গোপাল, আমি তোমায় ছাড়বো না। তুমি আমায় এভাবে বোকা বানালে। কেন, একটা ফুটো করি তো পেয়েছেন, ধরে নিন ওটাই আপনার কাছে গুপ্তধন। নিন মন্ত্রী মশাই, একটু জল খেয়ে নিন। সারা রাত অনেক খেটেছেন। নিকুচি করেছে জলে। আরে ও মন্ত্রী মশাই, যাচ্ছেন কোথায়? আরেকটা ফুটো করি দিচ্ছি, আমার জমিতে বীজ ধান বসিয়ে দেবেন। ও মন্ত্রী মশাই, শুনুন শুনুন, এরকম রাগ করে চলে যাবেন না। এই নালাটায় জল থাকে, কিন্তু কিন্তু এখানেও তো জল একদম তলানিতে। আর কদিন পরে এটাও শুকিয়ে যাবে। কে জানে কপালে কি আছে, এবারে চাষবাস একেবারে মাথায় উঠলো। চাষের কথা ছাড়, ভগবান শেষে কিনা তেষ্টার জলটুকু পর্যন্ত কেড়ে নেবে কিনা দেখ। আকাশে এক ফোঁটা মেঘও নেই যে বৃষ্টি হবে। ও, এইরকম খরা কৃষ্ণনগরে আগে কোনোদিন হয়নি। যা বলেছিস, মাঠে ফসল নেই, পুকুরে জল নেই। এবার তো জমানো খাবারের টান পড়বে। কি করে যে দিন কাটবে কে জানে। এবার বউ ছেলে নিয়ে না আবার না খেয়ে মরতে হয়। দেখা যাক মহারাজ আমাদের জন্য আর কি করতে পারেন। হ্যাঁ, আমরা সবাই তো ওই সেই দিকেই তাকিয়ে বসে আছি। কিন্তু মহারাজ কি শুনবেন আমাদের কথা? তাহলে যার কথা শুনবে এমন কাউকে গিয়ে ধরতে হবে। কিন্তু সে কি গো দাদা? কেন, আমাদের গোপাল দাদা। বিপদের দিনে গোপাল দাদা দেখবি ঠিক আমাদের পাশে থাকবে। আরে এই কথাটা তো ঠিক বলেছো। চলো চলো, আমরা এক্ষুনি গোপাল দাদাকে গিয়ে সব বলি। হ্যাঁ হ্যাঁ, মহারাজ নিশ্চয়ই ওই গোপাল দাদার কথা ফেলতে পারবে না। ওই গো গিন্নি, নাও নাও না। কি একেবারে রাজকার্য করে উনি এলেন গো। আহা, রাজকার্য না হোক, এটা একটা কাজ তো বটে নাকি? এনেছো আর কি, 4টি শাক, ডাঁটা আর কাঁচকলা। তাও যদি ভালো মন্দ এমন কিছু আনতে তো বুঝতাম। আরে চাষবাসের যে অবস্থা, কদিন পরে এই পাওয়া মুশকিল হবে। তাহলে আর কি, দাও দাও, আমি একেবারে হাত ধুয়ে প্রণাম ঠুকে তোমার হাত থেকে বাজারের থলেটা নিয়ে নি। আহ গিন্নি, বুঝতে পারছো না। বেশ তো বেশ, তাহলে ভালো করে আগে একটু বুঝিয়ে দাও দেখি। বলি, সাত সকালে খাটুনিটা তো আর একটু কম হলো না? তা তো বটেই। যাও তাহলে এবার ওই দালানে গিয়ে একেবারে চিৎপটাং হয়ে যাও। এটা তুমি ভালোই বলেছো গিন্নি। এখন বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর অন্য কাজ। না না, ওই ঘরে বসে বোনের মোষ কাটানো ছাড়া তোমার আবার কোনো কাজ আছে নাকি? একে ঘেমে নিয়ে হয়রান, তার উপর কানের কাছে গিন্নির ঘ্যান ঘ্যান। সত্যি কথা বলছি তো, তাই শুনতে একটু তেতই লাগবে। মনে হচ্ছে এই চড়া রোদে গিন্নির মাথার ঘিলুটাও শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। কই গো গোপাল দাদা? নাও, বলতে না বলতেই সবাই এসে হাজির। আরে আরে, সবাই যে একেবারে দল বেঁধে। বলি, ব্যাপারটা কি? খালে বিলে জল নেই, বৃষ্টির দেখা নেই। এমন চললে ফসল তুলবো কি? ফসল না হলে সবাই যে না খেয়ে মরবো গো দাদা। সেটা বুঝতেই পারছি, কিন্তু এখন আমি কি করি বলো তো? তুমি যদি মহারাজকে বলে একটা কিছু ব্যবস্থা করো গোপাল দাদা, তাহলে তাহলে সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচি। বেশ, সে না হয় বলবো, তবে তোমাদেরও যে রাজসভায় গিয়ে মহারাজের সামনে দাঁড়াতে হবে। কিন্তু মহারাজ যদি আমাদের তাড়িয়ে দেন? আহা, আমি তো থাকছি, দেখোই না কি হয়। উফ, বাবা, এবারে যেন গরমটা একটু বেশি পড়েছে। এরকম একটু আধটু গরম না পড়লে গরমকালটা আর কি করে বুঝবেন মহারাজ? কি গরম রে ভাই, প্রাণ করে আইড হয়। গরমের চোটে চাঁদি যেন ফেটে যাচ্ছে। কিন্তু এই চাঁদি ফাটা গরমে গ্রামের চাষিদের কি অবস্থা হচ্ছে সে খবর পেয়েছেন মহারাজ? না 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 না, তেমন খবর তো কিছু পাইনি। তাহলে শুনুন মহারাজ, মাঠে জল নেই,
ফসল শুকিয়ে যাচ্ছে, তাই চাষিদের মনেও শান্তি নেই। তাহলে মহারাজ কি ওম শান্তি বলে শান্তি জল ছেটাবেন? তবে বৃষ্টি কবে হবে সেটা আমি গণনা করে একবার দেখতে পারি। শুধু দেখলে হবে, এখন কাজও তো করতে হবে। এর নাম হই মহারাজ। ওই তো, ওই যে চাষিরা এসে গেছে মহারাজ, এবার ওদের মুখেই না হয় শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি সমস্যাটা ঠিক কি? মহারাজ, জলের অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে, চাষবাস না হলে খাবো কি? এমন চললে না খেতে পেয়ে মরতে হবে। আপনি যদি নিজের চোখে দেখতেন তবে বুঝতেন মহারাজ। না 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 না, মানে কিছু করে যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? না না, আপনি আর কি বা করতে পারেন? তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান, বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারে? ঠিক বলেছ গোপাল, প্রজাদের কষ্টে আমারও খুব কষ্ট হচ্ছে। তাহলে চলুন না মহারাজ, ওদের কষ্টটা আপনি না হয় নিজের চোখেই একবার দেখতে চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাহলে। বলছো যখন, তখন না হয় গিয়ে দেখি না একবার। না 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 না, সত্যি তো অবস্থা তো খুব একটা সুবিধের ঠেকছে না। তবে সামান্য এইটুকু জায়গা দেখে গোটা রাজ্যের ব্যাপারটা বিবেচনা করাও কি ঠিক হবে মহারাজ? তাহলে আরেকটু ঘুরে দেখি। যত সব আজগুবি বায়না, খেয়ে দেয়ে কাজ নেই, এখন রোদে রোদে ঘুরে বেড়াও। প্রজাদের কথা যদি রাজামশাই না ভাবেন তাহলে ভাববেন কে? কিন্তু এসব ভেবে ভেবে যে মাথাটা কেমন ভন করছে গোপাল। হবেই তো, মাথার আর কি দোষ বলুন মহারাজ? এই চাঁদি ফাটা রোদে মানুষে কি হাঁটে? ওরে বাবা, মাথা ঘুরছে। এই রে, সে কি? আর কি হচ্ছে? ভো করছে। ওরে বাবা, কান দুটো ভো করছে। সর্বনাশ, মাথার পরে এবার আবার কান। ভালো করে বলুন, আর কি হচ্ছে মহারাজ? সব ঝিমঝিম করছে, হাত পা সব কেমন ঝিমঝিম করছে। মরেছে, হাতে পায়েও সার নেই। হ্যাঁ, শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। এই সুযোগ, এই তালে যদি জোড়াতালি দিয়ে কোনোভাবে গোপালকে ফাঁসিয়ে দিতে পারি তাহলে বহুদিনের স্বাদ পূর্ণ হবে। হ্যাঁ, আমি এখন কি করি? আমার কি বিপদ হলো? দেখি দেখি মহারাজের কি হয়েছে। কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না, দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? ফাজলামো বন্ধ করে মহারাজকে এখনই রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না, মনে হচ্ছে মহারাজের সুখী শরীর এত ধকল নিতে পারেনি।